আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি বর্বরতায় আরো 50 জন ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব গাজায় 6 ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধার। আরো জানিয়ে দিব প্রতিরক্ষা সম্পর্কে জোরদারে সম্মত ভারত জাপান। সর্বশেষ জানিয়ে দিব পবিত্র কুরআনে নাস্তিক পুতিনের চুম্বন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলি বর্বরতার আরো 50 জন ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় উপত্যকার অব্যাহত ইসরায়েলি হামলায় আরো 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা নিয়ে গত অক্টোবর থেকে সামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে 40,223 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ঠেকেছে 92,981-তে। বুধবার যুদ্ধ বিধ্বংস উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় বর্বরত ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় গণহত্যা চালিয়েছে। 4টি পরিবারের সব সদস্য সহ 50 জনকে হত্যা করেছে। এ সময় আরো 124 জন আহত হয়েছে। অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত 7 অক্টোবর পর থেকে ইসরায়েলি গাজায় উপত্যকার তার নৃশংসতা আক্রমণ অব্যাহত রেখেছে। 10 মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি অগ্রসর গাজায় তীব্র অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসপূর্ণ পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় ভেঙে পড়া ভবনের ধ্বংসপূর্ণের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ মারা যাওয়ার সম্ভাব্য অনেকটাই বেশি। এছাড়া বাদ্যযুক্ত হয়েছে 20 লাখেরও বেশি ফিলিস্তিনি। সূত্র আল জাজিরা। আরো জানিয়ে দিব গাজায় 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। এবার শুনুন বিস্তারিত। দক্ষিণ গাজায় খান ইউনুস এলাকা থেকে 6 জন ইসরায়েলি জিম্মি মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানান টাইটস অব ইসরায়েল। আইডিএফের এক বিবৃতিতে বর্বরতা দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর হামাস অপহরণের শিকার 6 জন ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজনকে জীবিত বলে মনে করা হয়েছে। সোমবার রাতে দক্ষিণ গাজায় উপত্যকার খান ইউনুস চলমান অভিযান মরদেহগুলো উদ্ধার করা হয়। জিম্মি পরিবারে প্রতিনিধি করা হোস্টেল ফ্যামিলি হোমান নামের একটি সংগঠন খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জাতিসংঘের সংগঠনটি। হোস্টেল ফ্যামিলি ফোরাম এক বিবৃতিতে জানান, বাকি 109 জন জিম্মিকে অবিলম্বে পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে। মধ্যপ্রাচ্যদের সহায়তা ইসরায়েলি সরকারকে খুব দ্রুত সমালোচনার টেবিলে বসা উচিত। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত 6 জনের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছে। সেই সঙ্গে জিম্মিদের পুনরুদ্ধারের জন্য পরিচালিত নির্ধারণ অপারেশনের জন্য সামরিক ও সীমান্তবর্তী সেনা ও কমান্ডোর ধন্যবাদ জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্র আমাদের সমস্ত জিম্মি জীবন কিংবা মৃত সবাইকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বন্ত প্রচেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে সেনাবাহিনী এই সাহসী এবং বিকল্প অভিযানকে স্বাগতম জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইভো গ্ল্যান্ট বলেন, পদক্ষেপটি গাজা উপত্যকার ইসরায়েল যে অভিযান সমাপ্তি অর্জন করেছে তা একটি প্রাণ। সেই সঙ্গে তিনি হামাসকে নিশ্চিত না করা পর্যন্ত এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র টাইটস অব ইসরায়েল। আরো জানিয়ে দেব প্রতিরক্ষা সম্পর্কে জোরদারে সম্মত ভারত জাপান। এবার শুনুন বিস্তারিত। প্রতিরক্ষা সম্পর্কে জোরদারে করতে সম্মত হয়েছে ভারত ও জাপান। শুধু প্রতিরক্ষা নয়, নিজেদের নিরাপত্তা সম্পর্কে জোরদার করতেও রাজি হয়েছে দেশ দুটি। বুধবার ভারতের রাজধানী দিল্লিতে 2+2 বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দুই দেশ। এই দিন ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থগিত করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে
সহযোগিতার কথা জানিয়েছে জাপান। অন্যদিকে প্রযুক্তি, গবেষণা ও শিল্প সহায়তার বৃদ্ধির ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ভারত। বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রাইটার। 2022 সালের পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসছে ভারত ও জাপান। স্থানীয় সময় মঙ্গলবার নিজেদের দ্বিতীয় পক্ষী সম্পর্কে মজবুত করতে 2+2 বৈঠকে বসে দেশ দুটি। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে জোরদারে রাজি হন। এছাড়া জাপান থেকে ভারতে যুদ্ধ সরঞ্জাম, যোগাযোগ, অ্যান্টেনা প্রযুক্তি হস্তান্তর নিয়েও বৈঠক আলোচনা হয়। এ বিষয়ে জাপান জানিয়েছে, টোকিও ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে স্থগিতশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করবে। সেখানে বে নিউজ কর্মগত নিজেদের প্রভাব জোরদার করে চলছে। এছাড়া 2 বছরের যৌথ মহামারী চলিত যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা মঞ্চের ক্ষেত্রে সহযোগিতা আশ্রয় দেওয়া হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিয়া বলেছেন, 2008 সালে ভারত ও জাপানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিশেষ যৌথ ঘোষণা সংশোধন করতে আমরা এই সম্মত হয়েছি, কারণ আন্তর্জাতিক পর্যায়ে দেশ দুটির সহযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিরাপত্তা ও প্রতিরক্ষার খাতে আমরা একজোটে কাজ করব। এদিকে চলিত বছর দিল্লি টোকিও কৌশলগত অংশদায়ী 10 বছর পূর্ণের উদ্দেশ্যে দ্বিতীয় ক্ষতি সম্পর্কে আরো এগিয়ে নিতে প্রস্তাব ভারতেরও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কে বলেন, ভারত প্রত্যন্ত মহাসাগর অঞ্চলে স্থগিতশীল রক্ষা দুই দেশের সর্বোচ্চ অধিকার। আমরা নিজ নিজ নিরাপত্তা এবং উন্নতর ক্ষেত্রে কাজে সম্ভাব্যগুলো নিয়ে আলোচনা করি। বিশেষজ্ঞদের মতে চীন প্রভাব রাখুন আক্রমণ, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদের কাজ করেছে দিল্লি ও টোকিও অংশ নিয়ে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কোয়াড শিবির গেসিওস। আরো জানিয়ে দিব পবিত্র কুরআনে পুতিনের চুম্বন। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ, চেচনিয়ায় সেনাবাহিনী ও সরঞ্জামের প্রস্তুত দেখতে আন্তরিক চেচনিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়ার রাশিয়া একটি অংশ। মঙ্গলবার পূর্ব ঘোষিত ছাড়াই 13 বছর পর দেশটিতে পা রাখেন পুতিন। সফরে রুশ প্রেসিডেন্ট চেচনিয়ার প্রজাস্য রাজধানী প্রগত একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচনিয়ার নেতা রমজান কাদিরভর তার সঙ্গে ছিলেন। কুরআন ও কপিটি মূলত স্বর্ণ খাতিক। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদির এবং সালাদ ভদিয়া কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন। মুফতি সালাদ মেজিয়ের হলেন মুসলমানদের অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মী নেতা এবং চেচনিয়ার প্রয়োজনীয় মুসলমানদের অধ্যাপক প্রশাসনের চেয়ারপারসন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া স্পেশাল ফোর্সের ইউনিভার্সিটি প্রসঙ্গে নেতাদের সঙ্গে কথা বলেন। পুতিন সেখানে বলেন, যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই অজয়। তিনি আরো বলেন, সেখানে নিরাপত্তা পরিবেশ, বন্দুক চালনা করার আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন রাখা কখনোই এক কথা নয়, কিন্তু আমাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে, আর সে যে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস আছে। সূত্র মেহের নিউজ এজেন্সি।